বন্ধুরা, আজকে যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দিলে, আশা করি তোমরা সকলে ভালো দিয়েছো। আজকে যে ডব্লিউবিসিএস পরীক্ষা যে 200টা প্রশ্ন পিলির, তার মধ্যে আমি ইতিহাসের 50টা প্রশ্নের উত্তর বিস্তারিত ব্যাখ্যা দেব। আমি বাকি প্রশ্নের উত্তর আমি আলোচনা করব না, যেহেতু আমি ইতিহাস শিক্ষক, তাই আমি ইতিহাসের প্রশ্নের উত্তরগুলোই আমি বিস্তারিত সহকারে আলোচনা করব। তাহলে দেখে নাও, তোমরা তোমরা মিলিয়ে নাও যে তোমাদের কতগুলো রাইট হচ্ছে। তাহলে দেখো, 27 দাগের প্রশ্নটা এখানে ইতিহাসে এসেছে। ভারতের প্রথম সম্ভাব্যতার নাম, এটা হবে বেঙ্গল গ্যাজেট, যেটা হলো হিকির বেঙ্গল গ্যাজেট, জেমস অগাস্টাস হিকি, যেটা হলো 1780 সালে পত্রিকাটা প্রকাশ করে, 1780 মনে রাখবে। আর পার্থেনন তো হলো ইয়ং বেঙ্গল, যেটা ডিরোজিওর সেখানে যুক্ত। দিগদর্শন, মার্সম্যান, সমাচার দর্পণ, এগুলো হলো মার্সম্যান, দিগদর্শন। তাহলে 27-এরটা সি হবে। এবার দেখো 27-এর পরে আছে হলো 31-এরটা। এবার হলো 31-এরটা হলো বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেন। খুব সহজ, এটা হয়ে যাবে হাজী শরীয়ত উল্লাহ। এটা একদম সহজ, যে বাংলাদেশে ফরিদপুর অঞ্চলে সেখানে হাজী শরীয়ত উল্লাহ। 31-এটা ডি। তারপরে 32-এটা দেখো 1889-এ যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল, তিনি হলেন, দেখো 1889 খ্রিস্টাব্দের, এটা হলো আইএনসির অধিবেশন, সেখানে ছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন। এটা ডি হবে। কিন্তু প্রশ্ন দেখো ওখানে লেখা আছে জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল, তাহলে সভাপতিত্ব কার সভাপতিত্ব? এটা ওয়েডারবার্নেরই হবে সভাপতিত্ব, কারণ এই ডিগবি ছিলেন, তিনি হলো সম্পাদক। যাক, প্রশ্ন দেখো একটু কিন্তু ঘুরিয়ে দিয়েছে, ডাইরেক্ট কিন্তু বলেনি যে কে সভাপতি ছিল। তারপরে হলো 31, তারপরে হলো 32-এরটা হয়ে যাবে ডি। তারপরে চলো 38, তারপরে হলো 38 আছে, নিম্নলিখিতদের মধ্যে কে পরপর 6বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? এটা একদম সহজ প্রশ্ন। এটা হয়ে যাবে আবুল কালাম আজাদ। 1940 খ্রিস্টাব্দে যে আবুল কালাম আজাদ সভাপতি ছিল, তারপরে তো আর এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো তো অধিবেশন বসেনি। 41, 42, 43, 44, 45 পরপর 5 বছর তিনিই ছিলেন। যেহেতু 40-এ হয়েছিল, 40 থেকে 45 পর্যন্ত, তাহলে এটা 6 বছর। তাহলে আবুল কালাম আজাদ সবচেয়ে বেশিবার জাতীয় কংগ্রেস সভাপতি। তাহলে দেখো জাতীয় কংগ্রেসে কত গুরুত্ব দিয়েছে, জাতীয় কংগ্রেসটা ভালো করে পড়বে। তারপর হলো 40-এরটা, ষোড়শ মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজন পদের নেতৃত্বে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে? তাহলে এটা মগধ, কারণ মগধে বাকিগুলোকে, কাশী, কৌশল, পাঞ্চাল যতগুলো আছে বাকিগুলোকে পরাজিত করে মগধেই শেষ পর্যন্ত শক্তিশালী সাম্রাজ্য গড়ে ওঠে, যেটা হর্ষঙ্গ বংশ আমরা জানি। 40-এটা একদম খুব সহজ প্রশ্ন। তারপরটা হলে 41-এর প্রশ্ন। মাত্র 35 বছর বয়সে জাতীয় কংগ্রেসে কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন, তিনি হলেন, মানে সবথেকে জাতীয় কংগ্রেসের কম বয়সী সভাপতি কে ছিলেন? দেখো এটা হয়ে যাবে আবুল কালাম আজাদ। 1923-এর যে কাকিনাড়া অধিবেশন, সরি 1900, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আবুল কালাম আজাদ। 1923-এ যে কাকিনাড়া অধিবেশন, সেই অধিবেশনে তিনি সভাপতি ছিলেন, আর সবচেয়ে কম বয়স্ক সভাপতি, কনিষ্ঠতম সভাপতি। তাহলে 41-এটা সি, আবুল কালাম আজাদ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন আছে 42-এরটা, 1886-তে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের গুরুত্ব কী ছিল? এটা দেখো ন্যাশনাল কনফারেন্সে ভারতীয় জাতীয় কংগ্রেসে সংযুক্ত ঘটেছিল, এটা একদম সঠিক। তারপরে দেখো দাদাভাই নওরোজি সভাপতি করেছে, এটাও সঠিক। আর রাজেন্দ্রনাথ মিত্র এর সংবর্ধনা কমিটি সভাপতিত্ব করেছিলেন। তাহলে 3টে সঠিক, তাহলে এটা হয়ে যাবে 42-এর ডি। তাহলে 42-এর ডি। তারপরে দেখো 44-এরটা আছে, কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত? এটা হয়ে যাবে 44-এর সি, ঔরঙ্গজেব, যিনি আলমগীর বা জিন্দাপীর এইগুলো নামে পরিচিত ছিল। 45-এরা বাংলা এবং উড়িষ্যায় গদর দলের নেতা কে ছিল? এটা হয়ে যাবে যতীন্দ্রনাথ মুখার্জি। একটু ডিপলি প্রশ্ন দিয়েছে এই 45-এরটা। তারপরে 46-এরটা, 1938-এ জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শিল্পায়নের উপর ভিত্তি করে অর্থনৈতিক বিকাশের পন্থা গ্রহণে নিমিত্তে। এটা হচ্ছে সুভাষচন্দ্র নেতাজি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, 46-এরটা এ। তারপরে 47-এটা, দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন? এটা হয়ে যাবে 47-এ সি, ইব্রাহিম লোদি, যে লোদি বংশের শেষ সুলতান। 1526 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি সাম্রাজ্য শেষ হচ্ছে, তারপরে তো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। তারপরে 49-এ প্রশ্ন হলো, ভারতেও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা প্রাকলগ্নে কোন ঘটনাটি বৃহত্তম জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করেছিল? এটা সহজ, দেখো ইলবার্ট বিল বিতর্ক 1883 সালে, যে ইলবার্ট বিল ছিল
আগে কী করতো, ভারতীয় যারা জাত ছিল, ভারতীয় বিচারকরা ছিল, তারা ইউরোপীয়দের বিচার করতে পারতো না, শুধু ভারতীয়দের রায় দিত। আর যারা ইউরোপীয় বিচারক ছিল তারা ভারতীয় এবং ইউরোপীয় মানে দুজনদেরই বিচার করতে পারতো। কিন্তু যেটা ইলবার্ট বিল রিপন এনেছিল, যে ইলবার্ট বিলের মাধ্যমে তিনি ভারতীয় যে বিচারক তাদেরকেও ক্ষমতাটা বাড়িয়ে দিয়েছিল, যে এবার থেকে তারাও ইউরোপীয়দের বিচার করতে পারবে। যে একটা ইলবার্ট বিল যেটা বিতর্ক ধরে যেটা পরবর্তীকালে রিপনকে পদত্যাগ করতে হয়। তাহলে এই ইলবার্ট বিল, কারণ দেখো 1878 অস্ত্র আইন, এটা সম্পূর্ণ আলাদা। এটা তো অস্ত্র যারা এটা তো জাতপাত আসছে না, এটা তো ভারতীয়রা যাতে অস্ত্র না রাখতে পারে সেই জন্য একটা আইন এসেছিলো। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা তো যারা দেশীয় ভাষায় যেগুলো বিভিন্ন সংবাদপত্র ছিল আমাদের দেশের, সেই সংবাদপত্রগুলো নিয়ন্ত্রণ করার যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এনেছিল। আর সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কমিয়ে দেওয়া হয়, হ্রাস করা হয়, যেটা করে দিয়েছিল লিটন। 21 থেকে 19 করে দিয়েছিল, আবার রিপন 19 থেকে 21 করে দিয়েছিল পুনরায়। যাক, তাহলে এই তিনটে কিন্তু কোনোরকম হচ্ছে না, তাহলে 49-এরটা এ হবে ইলবার্ট বিল বিতর্ক। নেক্সট প্রশ্ন 54টা একদম সহজ। 54 প্রশ্নটা, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী হবে এটা পুরুষপুর বা এর আরেকটা নাম হলো পেশোয়ার। তাহলে এটা সহজেই 54টা হয়ে যাবে এ। তারপরে দেখো, কনিষ্কের আরেকটা রাজধানী ছিল দ্বিতীয়ত, কোথায় বলো তো? মথুরা। যদি প্রশ্ন আসতো কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোনটা, তাহলে হতো মথুরা। তারপরে নেক্সট 57 আছে, কোন সম্রাট আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এটা প্রথম কুমারগুপ্ত, তার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তাহলে 57টা ডি হবে। 57 পরে এবার দেখো 60টা হলো 1526-এ প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়? এটা হবে বাবর আর ইব্রাহিম লোধি, খুব সহজ, যেটা পানিপথের প্রথম যুদ্ধ। 60-এর এ। 61 প্রথম বৌদ্ধ সংগতি কোথায় অনুষ্ঠিত হয়? এটা রাজগৃহে সপ্তপর্ণী গুহায় অজাতশত্রুর আমলে হয়েছিল। অজাতশত্রুর আমলে 483 বা 487 BC যা সময়কাল। দ্বিতীয় হয়েছিল বৈশালীতে, তার 100 বছর পর। দ্বিতীয়ত বৈশালী কালাশোকের আমলে। তৃতীয়ত পাটলিপুত্র। চতুর্থত কাশ্মীর বা পাঞ্জাবের জলন্ধর। যাই হোক, তাহলে এইটা হয়ে যাবে সি, 61 সি। এবার নেক্সট হলো 66। দাদাভাই নওরোজি ব্রিটেনের হাউস অফ কমন্সে যে দলের প্রতিনিধি নির্বাচিত হয়েছে তা হলো কোনটা? এটা হয়ে যাবে লিবারাল। 66, যে দলটাকে বলা হয় উদারপন্থী দল। আর আরেকটা ছিল লেবার পার্টি, যেটাকে বলা হয় শ্রমিক দল। তাহলে এই উদারপন্থী দল, যেটা লিবারাল পার্টি, সেই পার্টির হয়ে সেই দলের প্রতিনিধি হিসেবে দাদাভাই নওরোজি ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত হয়েছিলেন। তাহলে 66টা বি হয়ে যাবে। এবার নেক্সট প্রশ্ন দেখো, 66 পরে আছে, 66 পরে চলো 71। কে বলে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছু নয়? এটা একদম সহজ, স্যার সৈয়দ আহমেদ খান। তার একটা বিখ্যাত, এটা খুবই কমন প্রশ্ন, স্যার সৈয়দ আহমেদ খান হবে। তিনি বলেছিলেন বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছু নয়। যে কংগ্রেসের তিনি বিকল্প প্রতিষ্ঠান হিসেবে আরেকটা প্রতিষ্ঠানও তিনি গড়ে তুলেছিলেন। আর কংগ্রেসকে তিনি সবসময় সমালোচনা করতেন। কংগ্রেসের বলা যেতে পারে একজন অ্যান্টি ছিলেন। তাহলে 71-এর সি। নেক্সট প্রশ্ন হলো 78 হলো নেহরু কমিটি রিপোর্টে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিল? দেখো, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে একটু ডিপলি এসেছে প্রশ্নটা। এটা নেহরু কমিটি রিপোর্ট, জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে বলছে একটা উপযুক্ত সমাধি লাভ করেছিল? এটা হবে লাহোরে হবে। 78-এর সি লাহোর। অনেকে মনে হয় কলকাতা করে দিয়েছে, এটা লাহোর হবে। 78-এর সি। 79 দেখো, কোথায় ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয়? এটা হলো কলিকাতার কুশরিতে হয় এই ভারতের প্রথম সুতোকল, যেটা ফার্স্ট কটন টেক্সটাইল মিল। এটা কে করেছিল? 1818-তে ফোর্ট গ্লাস্টার, ফোর্ট গ্লাস্টার, GLASTR। এটা হবে ফোর্ট গ্লাস্টার। তাহলে ফোর্ট গ্লাস্টার বুঝতে পারলে এই প্রথম সুতোকল যে কটন টেক্সটাইল মিল তিনি করেছিলেন। তাহলে 79 পরে হলো এবার 81। কুমার সম্ভব কার রচনা? এটা একদম সহজ, কুমার সম্ভব কার রচনা? এটা হবে কালিদাসের রচনা, কুমার সম্ভব। কালিদাসের অনেকগুলো, মালমিকাঙ্গি মিত্রম, ঋতুসংহার, বিক্রম বর্ষীয়, মালমিকাঙ্গি মিত্রম,
আহ, বেশ কালিদাসের প্রচুর নাটক আছে, প্রচুর রচনা আছে, কালিদাসের প্রচুর পরীক্ষা আসে। দণ্ডিন, দেখো দণ্ডিন দশকুমার চরি যেমন লিখেছিল, বিষ্ণু শর্মা যিনি পঞ্চতন্ত্র লিখেছিল, আর সোমদেব কোনটা লিখেছিল তোমরা অবশ্যই কমেন্ট করো। সোমদেবেরও একটা আছে। তারপরে নেক্সট 82 দাক্ষিণাত্যে বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করে? এটা হবে আলাউদ্দিন খলজি, কারণ তিনি বিজয় নীতির সূচনা করে। আরেকটা যদি হতো জালালউদ্দিন খলজি, তার আমলে কিন্তু দাক্ষিণাত্যে প্রথম অভিযান হয়। দাক্ষিণাত্যে যে প্রথম অভিযান ওই জালালউদ্দিন খলজি করে, যিনি খলজি বংশের প্রতিষ্ঠাতা। কিন্তু এখানে বলছে দাক্ষিণাত্যে বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করে বিজয়, এটা হবে আলাউদ্দিন খলজি, যিনি খলজি বংশের প্রতিষ্ঠাতা। আর আলাউদ্দিন খলজিতে প্রচুর প্রশ্ন আসে, যিনি রেশনিং সিস্টেম চালু করে, যাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো, সিকান্দার তিনি দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন। প্রচুর কিছু আলাউদ্দিন খলজি থেকে আসে। তার একটা বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা খুবই আলাউদ্দিন খলজি ফেমাস। তবে নেক্সট হলো 84 দাগের প্রশ্নটা, একদম সহজ। দ্বীন ইলাই কে প্রবর্তন করে? দ্বীন ইলাই প্রবর্তন করে এটা আকবর, একদম সহজ প্রশ্ন। দ্বীন ইলাই কে প্রবর্তন করেন? আকবর। 84 পরে তারপরে নেক্সট 95, এটা বলে যে সময় বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল তা হলো, এটা হবে হোম রুল আন্দোলন। 1916 খ্রিস্টাব্দে যে আমরা হোম রুল আন্দোলন দেখি, তিনি এত জনপ্রিয় হয়ে গেছিলো যে তাকে সকলে মিলে লোকমান্য উপাধি দিয়েছিল। আরেকটা আছে লোকনায়ক, সেটা কাকে বলা হতো? জয়প্রকাশ নারায়ণ। লোকনায়ক উপাধি ছিল জয়প্রকাশ নারায়ণ। আর এটা লোকমান্য, যেটা 1916 খ্রিস্টাব্দে, যেটা 1916 খ্রিস্টাব্দে যে আন্দোলন, হোম রুল আন্দোলন, সেই আন্দোলন এত জনপ্রিয় হয়ে গেছিলো যে বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন 95টা হবে সি। চলো নেক্সট, এবার নেক্সট হলো আমুক্তা মাল্যদা কে রচনা করে? দেখো 100 প্রশ্নটা আমুক্ত মাল্যদা, এটা হবে কৃষ্ণদেব রায়। তার দুটো বিখ্যাত, যেমন একটা আছে জাম্বতী কল্যাণম, আর একটা হলো আমুক্ত মাল্যদা। এই কৃষ্ণদেব রায় থেকে প্রচুর প্রশ্ন আসে যে তার উপাধি কী কী ছিল, অভিনবজ, অন্ধ্রবোজ, তারপরে অন্ধ পিতামহ। তারপরে তার যেমন তার অষ্টদিগ্গজটা পরীক্ষা প্রচুর আসে, তার মধ্যে যেমন ফেমাস ছিল অল্লাসানি পোড্ডান, যাকে অন্ধ কবিতার পিতামহ আখ্যা দেয়। যেমন আবার এই কৃষ্ণদেব রায় বিভিন্ন স্থাপত্যগুলো আসে, প্রচুর কিছু করেছে কৃষ্ণদেব রায়। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ। যেমন এর 100 দাগেরটা কৃষ্ণদেব রায় হবে উত্তরটা। তারপরে নেক্সট মহাত্মা গান্ধী কংগ্রেসের যে একমাত্র বার্ষিক সম্মেলন সভাপতি করেছিল সেটি হলো, এটা হয়ে যাবে বেলগাঁও একমাত্র, কিন্তু দেখো ডেটটা ভুল দিয়েছে, এটা 1924। বেলগাঁও জায়গাটার নাম ঠিক দিয়েছে। বেলগাঁও কোথায় বলো তো? বেলগাঁও হলো কর্ণাটকে। তাহলে এই বেলগাঁও যেটা 1924 সালে, এটা ভুল পড়ে গেছে কমিশনের তরফ থেকে, তাহলে এটা 1924 হবে। তাহলে এই বেলগাঁও অধিবেশন 1924-এ এখানেই ছিল মহাত্মা গান্ধী একমাত্র যে তিনি এই অধিবেশন সভাপতি করেছিল, কারণ এইটাই তার প্রথম এবং এইটাই তার শেষ, এরপরে তিনি আর কোনো অধিবেশন সভাপতিত্ব করেননি। তাহলে 105-এরটা হবে বি। এবার নেক্সট চলো 105, তারপরে হলো 113। এবার 113, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তার রাজধানী করেন? সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত 113টা দেখতে পাচ্ছ, এটা হয়ে যাবে উজ্জয়িনী। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী কোথায় স্থাপন করে? উজ্জয়িনীতে। 113। নেক্সট 117। নেক্সট 117, সুলতানি আমলে কে হিন্দুস্তানের তোতাপাখি নামে পরিচিত? এটা হলো আমির খসরু। যাকে বলা হয় হিন্দুস্তানের তোতাপাখি। এই দেখো আমির খসরুতে কিন্তু প্রচুর পরীক্ষায় তার বইয়ের নামগুলো আসে। তার খাজানুল ফুতুহ, মিফতাউল ফুতুহ, নূর সিফেহর, আশিকা, তারপরে তুগলক নামা, তারপরে লাইলা মজনু, তা ব্যাস এইসব অনেকগুলো বই তিনি লিখেন, তার বইগুলোর নামও তোমরা অবশ্যই পড়ে যাবে। তারপরে দেখো অলবিরনি, তার যেমন তহকিক হিন্দ, অলবিরনি। তারপরে ইবন বতুতারও পড়বে কিতাবুল রেহলা বা সফরনামা। আর জিমুদ বাউনের বইটার নাম কি তোমরা বলো তো? জিমুদ বাউনের একটা বইয়ের নাম ছিল, যদি বলতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করবে। তাহলে এইসব লেখকদের কিন্তু, এই মধ্যযুগের বিভিন্ন ঐতিহাসিক লেখকদের কিন্তু প্রচুর পরীক্ষায় বইয়ের নামগুলো আসে তাদের, কিন্তু এখানে বলেছে কে হিন্দুস্তানের তোতাপাখি নামে পরিচিত ছিলেন। এটা হবে আমির খসরু, 117 ডি। তারপরে 122-এ দেখো বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশে অস্তিত্ব তৈরি হয় তা হলো, এটা হয়ে যাবে, দেখো এই প্রশ্ন একটু ট্রিকিভাবে দিয়েছে প্রশ্নটা, অ্যান্সারগুলো। এটা হয়ে যাবে পূর্ব বাংলা এবং বাংলা। কারণ দেখো পূর্ব বাংলা যেটা ইস্ট বেঙ্গল আর আসামকে নিয়ে হয়েছিল, একটা দিক ইস্ট বেঙ্গল আর আসামকে নিয়ে, অনেকে এটা সি করে দিয়েছে, কিন্তু এটা দেখো ইস্ট বেঙ্গল মানে পূর্ব বাংলা আর আসামকে নিয়ে হয়েছিল একটা, আর আরেকটা ছিল আরেকটা বাংলা, সেটা ধরো সেই বাংলা আরেকটা বাংলা। তাহলে এটা এ হয়ে যাবে, আশা করি বুঝতে পারছি। 122-এরটা এ।
তারপরে 123-এরটা দেখো, কে একটি জাতীয় সমাজ, একটি জাতীয় সংবাদপত্র, একটি জাতীয় বিদ্যালয় এবং জাতীয় ব্যায়ামাগার প্রতিষ্ঠা করেছিল এবং জাতীয় শব্দটিকে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জনপ্রিয় করে তুলেছিলেন? এটা 123-এ হয়ে যাবে নবগোপাল মিত্র, যাকে ন্যাশনাল মিত্র বলা হতো। দেখো তার নামের সাথে জাতীয় মিত্র বলা হতো। যিনি হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, কত সালে বলো তো? হিন্দু মেলা 1867 সালে তিনি হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। আর তার নামেই দেখো জাতীয় মিত্র, ন্যাশনাল মিত্র। তাহলে অনেকে যারা একটু কিন্তু আইডিয়া করলে কিন্তু অ্যান্সারটা পাওয়া যায়, কিন্তু কোশ্চেনটা কিন্তু একটু দেখো ঘুরিয়ে দিয়েছে। তাহলে 123-এরটা সি। তারপরে 125-এরটা, ভারতে প্রথম পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয় ভারতে, যার দ্বারা তা হলো, এবার দেখো পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এটা হয়ে যাবে 1919-এ ভারত শাসন আইন দ্বারা। কত সালে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়? 1926 সালে পাবলিক সার্ভিস কমিশন, এটাও মনে রাখবে। 1926 সালে পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয় ভারতে। আর এটা কোন আইনের দ্বারা? 1919-এ ভারত শাসন আইনের দ্বারা, যাকে কি বলা হয়? মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইন। আর 1909 যেটা ছিল মল্লেমিন্টো। তাহলে 125-এরটা সি। নেক্সট 127-এরটা, ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট, এটা খুবই সহজ, চন্দ্রগুপ্ত মৌর্য। আরেকটা আছে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, তাহলে হতো কি বলতো? মহাপদ্মনন্দ। কিন্তু এটা বলেছে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট। কোন চালুক্য রাজা হর্ষবর্ধন পরাজিত করে? এটা হলো দ্বিতীয় পুলকেশী। 128-এরটা বি হবে, দ্বিতীয় পুলকেশী, চালুক্য বংশের দ্বিতীয় পুলকেশী, যার সভাকবি ছিল রবিকীর্তি, যিনি উল্লেখ করেছিল আইহোল প্রশস্তিতে। এবার নেক্সট প্রশ্ন 128-এরটা হলো। এবার নেক্সট চলো, নেক্সট 137, পান্ডুয়া আদিনা মসজিদ কে নির্মাণ করে? এটা একটু খুব জনপ্রিয় প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসে। পান্ডুয়া আদিনা মসজিদ নির্মাণ কে করেন? এটা করে সিকন্দর শাহ। এটা খুবই সহজ, অনেক পরীক্ষা এটা কমন আসে। নেক্সট 137, তারপরে হলো, এবার নেক্সট হলো 143, 1717 সালে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফারমান প্রদান করেন? এটা ফারুক শিয়ার, ফারুক শিয়ার, যাকে বলা হয় ম্যাগনা কাটা। এই ফারুক শিয়ারের ফরমানকে, এটা ফারুক শিয়ার, যে ফারুক শিয়ার মূর্খের একটা পরিচয় দিয়েছিল ব্রিটিশরা, যার মাধ্যমে এখানে আমাদের দস্তক ছাড়পত্র পেয়েছিল ব্যবসা করার জন্য, যাকে ফারুক শিয়ারের ফরমান। এই ফারুক শিয়ারকে একটা জন সুরমার নেতৃত্বে কিন্তু একটা মিশন আসে, যেখানে হ্যামিল্টন নামে একজন ডাক্তার ছিল, সেই ডাক্তার তাকে সুস্থ করে দিয়েছিল, যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি একটা ফারমানের সুবিধা দেন, ফারমান জারি করেন, যাকে বলা হয় ম্যাগনা কাটা। যাই হোক, তাহলে 143 এটা সি হবে। মিহিরকুল কে ছিলেন? এটা যিনি একজন ছিলেন একজন হুন আক্রমণকারী মিহিরকুল। তাহলে 144 এটা সি। কোন চোল রাজা গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন? এটা হয়ে যাবে প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল যিনি গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন। 145 এরটা এ, প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট হলো 157, 1940 অক্টোবর মাসে মহাত্মা গান্ধী মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি হলেন? দেখো এই যে 1940-এ যে ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন, যেটা বিনভাবে শুরু করেছিলেন 1940-এর 17ই অক্টোবর, আমরা যেটা 3টে নাম পাই এর সাথে, কিন্তু এই প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছে। দেখো সহজেই নামটা অনেকে এটার সাথে যুক্ত না, পরিচিত না এই প্রশ্নটার সাথে। আমরা যেটা প্রথম নাম পাই বিনোবা ভাবে, তারপর হলো দ্বিতীয় হলো জওহরলাল নেহরু দ্বিতীয় সত্যাগ্রহী ছিলেন, আর তৃতীয় ছিলেন ব্রহ্মদত্ত। কিন্তু আরেকজন, এখানে 3টে নামই দেখো কারো নাম কিন্তু নেই। তাহলে মহাত্মা গান্ধীর মনোনীত যিনি আরেকজন ছিলেন শ্রী রাজাগোপালাচারী, এটা হয়ে যাবে 157 এ রাজাগোপালাচারী। 158টা, যার প্রতিবাদে 1909 সালে লন্ডনে মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছিলেন তা হলো? এটা হয়ে যাবে বি, ভারতীয় যুব নেতাদের নির্বাসন ও ফার্সি। এই জন্যই কার্জন উইলিকে হত্যা করেছিল এই মদনলাল ধিংরা 1909 সালে। তাহলে 158 বি। নেক্সট 169, একটি মুসলিম সংগঠন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই প্রস্তাব দেয় যে মুসলিমদের প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া উচিত এবং এই মর্মে কংগ্রেসের সঙ্গে চুক্তিতে আসা উচিত, সেটি হলো? দেখো এটা মুসলিম লীগ, একদম সহজ, এটা মুসলিম লীগ। কারণ 1916 সালে কংগ্রেসের সাথে একটা লখনৌ প্যাক্ট হয়েছিল, সেই সময় একসাথে ছিল। আর ওই সময় কার্যকলাপ দেখা যায় মুসলিম লীগ সেই সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যে মুসলিমদের অংশগ্রহণ নেওয়া উচিত। তাহলে এটা হয়ে যাবে মুসলিম লীগ। 169 এ মুসলিম লীগ হয়ে যাবে। নেক্সট 173,
173, 176। নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তিকাহিনী বর্ণনা আছে? এটা প্রথম সাতকর্ণী, এটা হয়ে যাবে প্রথম সাতকর্ণী, 173-এর এ। তারপরে নেক্সট, কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল 176-এর বি, উত্তর আমেরিকার ইতিহাস থেকে মানুষের জমায়েত বোঝাতে, 176-এর বি। নেক্সট 181, বোম্বাই ত্রিমূর্তি নামে কারা পরিচিত? খুব ভালো প্রশ্ন এসেছে। এটা তিনজন নামে পরিচিত ছিল, বোম্বাই ত্রিমূর্তি, ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং এবং বদরুদ্দিন তায়েবজি। তিনটে হবে। কে প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ? এটা স্যার সৈয়দ আহমদ খান 1875 সালে যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড়ে তিনি প্রতিষ্ঠা করেন। আর যেটা 1920 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় 1920 সালে সেটা। আর 1875 সালে এই আলিগড়ে এই অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এই স্যার সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠা করেন। তাহলে 182 হয়ে যাবে ডি। নেক্সট 187, 1893 সালে বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব শুরু করেছিলেন, তিনি প্রথম শিবাজি উৎসব। তাহলে দেখো 1893-তে বাল গঙ্গাধর তিলক কী উৎসব তৈরি করে গণপতি উৎসব শুরু করেন, আর শিবাজি উৎসব দেখো এটা অনেক জায়গায় 1895-তে একদম সঠিক ডেট থাকে, কিন্তু এখানে দেখো 1895 নেই, আবার অনেক বইতে 1896 থাকে, তাই এখানে দেখো 1896টাই ধরা হয়েছে উত্তরটা। তাহলে এটা হয়ে যাবে 187 সি, 187 সি। নেক্সট 191, দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন? তাহলে কোন সুলতান হবে দিল্লির? এটা 191, এটা হয়ে যাবে বলবন, 191 হয়ে যাবে বি। দেখো এই বলবনই কিন্তু এই প্রথম নীতিটা, এই প্রশ্নটা একটু ডিপলি দিয়েছে। বলবন যেটা বুগরা খাঁ আর একটা মামুদ, যে মঙ্গল আক্রমণে যে মামুদ মারা যায়, তাহলে দেখো এই উত্তর সীমান্ত নীতি এই বলবনে নিয়েছিল। একদিকে যে বুগরা খান যে দীপালপুর এরিয়া বা আরেকটা জায়গা জুড়ে যাকে দায়িত্ব দিয়েছিল বুগরা খানকে, আরেকটা দিকে দিয়েছিল মামুদকে। যাই হোক, তাহলে এটা হয়ে যাবে বলবন 191। শিখদের দশম ও শেষ গুরুর নাম কি? একদম খুব সহজ প্রশ্ন, একদম সরাসরি জিজ্ঞেস করেছে। এটা গুরু গোবিন্দ সিং, দশম এবং শেষ গুরু, এরপর আর কেউ থাকে না। আর এই গুরু গোবিন্দ সিং যিনি পঞ্চক ধারণ করেছিলেন 5টা, চিরুনি রাখা, তারপরে চিরুনি, তারপরে 5টা জিনিস, তরোয়াল আরও অনেক কিছু। যাই হোক, তাহলে গুরু গোবিন্দ সিং, এটা অ্যান্সার হবে 192। তারপর নেক্সট 194, নিম্নলিখিত কোন ব্রিটিশ আইনটি ভারতীয় পার্লামেন্টে সরকারের রূপরেখা উপস্থিত হয়েছিল? এটা 1853 চার্টার অ্যাক্ট, যে সর্বশেষ চার্টার আইন ছিল। যে চার্টার আইন দেখো প্রতিটা চার্টার আইন কিন্তু 20 বছরের জন্য বলা হতো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা পারমিশন দেওয়া হতো যে ভারতে তারা ব্যবসা বাণিজ্য বা ভারতে তারা থাকতে পারবে, কিন্তু এই চার্টার আইন দ্বারা কিন্তু তাদের কিন্তু আর ক্ষমতা বলা হয়নি যে তাদের 20 বছর। তাহলে এতে কিন্তু বোঝা যাচ্ছিলো যে এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা শেষ হতে চলেছে। তাহলে এই 1853 চার্টার আইন দ্বারাই কিন্তু ভারতীয় পার্লামেন্টে সরকারের একটা রূপরেখা উপস্থিত হয়েছিল। 194 হয়ে যাবে সি। তারপরে আর 2-3টা প্রশ্ন আছে 194-এর পরে। দেখো 196 খুবই ভালো প্রশ্ন দিয়েছে। 196 নাগা রানী নেতা এই গাইদুলকে কে রানী উপাধি দিয়েছিল? কে রানী উপাধি প্রদান, মানে কে দিয়েছিল? যে নাগা নারী নেতা ছিল এই গাইদিন লিউ, তাকে কে রানী উপাধি দিয়েছিল? জওহরলাল নেহরু। তাহলে 196 বি হয়ে যাবে জওহরলাল নেহরু, 196 বি জওহরলাল নেহরু। তারপর নেক্সট 199, 1912 ডিসেম্বরে দিল্লিতে চাঁদনি চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মারার পিছনে যে মাথা কাজ করেছিল তা হলো, এটা দেখো রাসবিহারী বসু, সহজেই রাসবিহারী বসু, কারণ তিনিই ছিলেন মেন এই যেটা হার্ডিঞ্জকে বোমা মারার পিছনে তারই একটা কাজ করেছিল মেনলি। তাহলে 199 হয়ে যাবে এ, যেটা রাসবিহারী বোস। তাহলে এই ছিল ইতিহাসের প্রশ্ন বিসিএসে। আর অনেক স্টুডেন্ট যারা ভালো করে এটা মোটামুটি পড়াশোনা করেছো, তোমাদের অনায়াসে 48, 49 বা 50টা তোমাদের রাইট হয়ে যাবে আশা করছি। আর যারা আমার অনেকে ক্লাস করেছো তারা মোটামুটি 45+ হয়ে যাবে, কারণ প্রশ্ন কয়েকটা একটু ঘুরিয়ে দিয়েছে, আর তাছাড়া প্রশ্ন কিন্তু সব পড়ার মধ্যেই ছিল। তাহলে বুঝতে পারছো এবার ইতিহাস প্রশ্নটা একটু মডারেট, অতটা সহজ করেনি, কারণ কিছু প্রশ্ন একটু ডিপলি প্রশ্ন করেছে। তাই যাদের পরীক্ষা খারাপ হয়েছে কোনো হতাশা কারণ নেই, ভালো করে পড়ো, অবশ্যই পরের বার পাস করে যাবে।
ঠিক আছে, তাহলে অবশ্যই আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। এই চ্যানেলে ইতিহাসে ডব্লিউবিসিএসে তোমরা নানান আপডেট পাবে, তোমরা এরপরে এমসিকিউ নানান ক্লাস পাবে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার ডিটেলস অ্যানালাইসিস পাবে। কারণ মূলত আমি ইতিহাসের টিচার আর আমি ইতিহাসেরই সমস্ত কিছু অ্যানালাইসিস করি। তাই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমাদের কোনো যদি সাজেশন দেওয়ার থাকে, যদি কিছু জানার থাকে বা তোমাদের সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করবে। আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে, কারণ চ্যানেলটা যত পপুলার হবে তোমাদের যদি তোমরা সাজেশন দিবে সেই অনুসারে আমি আরও নানান জিনিস তোমাদের ইতিহাসের আপলোড করে যাব। অবশ্যই তোমাদের পাশে আছি। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।